আপনি কি 20,000 টাকা বা তার আশেপাশে বাজেট দিয়ে একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা যদি বাংলাদেশ মার্কেটের প্রাইস রেঞ্জের কথা চিন্তা করি, এই 20,000 টাকা বাজেট কিন্তু আমাদের দেশে খুব জনপ্রিয় একটি বাজেট সেগমেন্ট এবং ওভারঅল পারফরম্যান্সের কথা চিন্তা করে কিন্তু আমরা মোটামুটি বেশ ভালো কিছু স্মার্টফোন পাচ্ছি এই বাজেটের ভিতরে। আমি কিন্তু কয়েকদিন আগে 15,000 টাকা বাজেটে আপনাদের ফ্যামিলির জন্য বেস্ট কোন 3টি ফোন সেরা হতে পারে সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো আমার চ্যানেল নতুন হওয়ার পরে কিন্তু আপনাদের রেসপন্স ইনশাআল্লাহ খুব ভালো এসেছে। আমি খুব ভালো ভিউ পেয়েছি ভিডিওতে। তো তারই ধারাবাহিকতা আমি আজকে ভিডিওটি বানাচ্ছি যেখানে আমি 20,000 টাকা বাজেটের আশেপাশের রেঞ্জে চিন্তা ভাবনা করে এবং বর্তমান বাংলাদেশে স্মার্টফোন মার্কেট বিবেচনা করে এই 20,000 টাকা বা তার আশেপাশে প্রাইস রেঞ্জে আসলে কোন 5টি ফোন সেরা হতে পারে সেটি নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই প্রাইস রেঞ্জে আমাদের লিস্টে প্রথম ফোনটি হচ্ছে Xiaomi Redmi 14 4G। আমরা যদি প্রাইসের কথা চিন্তা করি এই ফোনটির 8/256GB যে ভ্যারিয়েন্ট আছে আমরা মোটামুটি 20 থেকে 21,000 টাকা আশেপাশে বর্তমান মার্কেটে ফোনটি পেয়ে যাব। এই প্রাইস রেঞ্জের ভিতরে কিন্তু আমরা Xiaomi 14 4G তে 6.67 ইঞ্চি AMOLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, সাথে কিন্তু 120 হার্জ এর রিফ্রেশ রেটও থাকছে। আর আমরা কিন্তু এই ফোনটিতে 1800 এর পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটি কিন্তু আউটডোর ইউজ করার জন্য বেশ পারফেক্ট একটি ব্রাইটনেস। প্রসেসর হিসেবে Redmi 14 4G ফোনটিতে আমরা MediaTek Helio G99 Ultra যে প্রসেসর আছে সেটি দেখতে পাচ্ছি। তবে এই প্রাইস রেঞ্জে কিন্তু মোটামুটি ঠিকঠাক পারফরম্যান্স দেওয়ার মতো প্রসেসর এটি। আমরা যদি গেমিং এর কথা বলি আসলে এখানে খুব বেশি গেমিং পারফরম্যান্স আপনারা পাবেন না। মোটামুটি টুকটাক গেমিং করতে পারবেন। তবে ওভারঅল পারফরম্যান্সের জন্য কিন্তু এই প্রসেসরটি ঠিকই আছে। মেইন ক্যামেরা হিসেবে কিন্তু Redmi 14 4G ফোনটিতে 108 মেগাপিক্সেলের শুটার ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে কিন্তু আমরা আরো দুইটি 2 মেগাপিক্সেলের শুটার পাচ্ছি। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যদিও আলট্রা ওয়াইড কোনো সেন্সর কিন্তু এই ফোনটিতে থাকছে না। আর আমরা যদি সেলফি ক্যামেরা নিয়ে বলি এটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ব্যাটারি হিসেবে Redmi 14 4G ফোনটিতে কিন্তু 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি চার্জার থাকছে বক্সের সাথে। Xiaomi ফোনে যদি আমি একটু বলি আমাদের দেশে কিন্তু আসলে আমরা মোটামুটি জাতীয় ফোন হিসেবে Xiaomi ফোনটিকে দেখতে পাই। বিশেষ করে Redmi সিরিজের যে ফোনগুলো আছে আমাদের দেশে কিন্তু খুবই জনপ্রিয় একটি সিরিজ এই Redmi সিরিজের ফোনগুলো। তো এই বাজেটের ভিতরে কিন্তু Redmi 14 4G আপনার পছন্দের লিস্টে থাকতে পারে। এই লিস্টের সেকেন্ড ফোনটি রাখছি আমরা iQOO ব্র্যান্ড থেকে iQOO Z9X। iQOO Z9X এর 128GB যে ভ্যারিয়েন্ট আছে আপনারা কিন্তু বর্তমান বাংলাদেশ মার্কেটে 19,999 টাকা অর্থাৎ 20,000 টাকা আশেপাশে ফোনটি পেয়ে যাবেন। যদি এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা Redmi 14 4G তে আসলে 8/256GB ভ্যারিয়েন্ট পাচ্ছিলাম, কিন্তু এখানে আমরা 8/128GB ভ্যারিয়েন্টটি পাবো। তবে এখানে আরেকটু সমস্যা আছে, আমরা কিন্তু Xiaomi Redmi 14 4G তে দেখছিলাম যে সেখানে একটি AMOLED ডিসপ্লে আমরা পাচ্ছি। আর এই iQOO Z9X কিন্তু আসলে AMOLED ডিসপ্লে ইউজ করা হয় না, এখানে হচ্ছে IPS বা LCD প্যানেল যেটা আছে সেটা ইউজ করা হয়েছে। অনেকে হয়তো IPS ডিসপ্লে কথা শুনে এই ফোনটিকে আসলে লিস্টের বাইরে রাখবে। তবে যারা কিন্তু আবার গ্রিন লাইন ইস্যু নিয়ে ভয় পান তারা কিন্তু এই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আর এখানে কিন্তু আরো কিছু কারণ আছে, আমরা কিন্তু Xiaomi থেকে এই iQOO Z9X কে পারফরম্যান্সের দিক থেকে একটু এগিয়ে রাখবো। তো চলুন আমি বলছি আসলে কারণগুলো কি কি। ডিসপ্লে হিসেবে iQOO Z9X এর 6.72 ইঞ্চি হচ্ছে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে কিন্তু আমরা 120 হার্জ এর রিফ্রেশ রেটই পাচ্ছি। আর এখানে পিক ব্রাইটনেস একটু কম আছে, আমরা Xiaomi তে যেখানে 1800 পিক ব্রাইটনেস পাচ্ছিলাম সেখানে কিন্তু iQOO Z9X আমরা 1000 নিটস এর পিক ব্রাইটনেস পাবো। তবে আউটডোর ইউজ করতে আসলে খুব বেশি সমস্যা হবে না এই ব্রাইটনেসে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে Snapdragon 6 Gen 1 যে প্রসেসর আছে সেটি ইউজ করা হয়েছে। আমরা যদি ওভারঅল পারফরম্যান্সের কথা চিন্তা করি সেটা গেমিং বলেন বা আসলে ব্যাটারি লাইফ বলেন সেই দিক থেকে কিন্তু আসলে Xiaomi থেকে এই প্রসেসরের পারফরম্যান্স একটু এগিয়ে থাকবে। ক্যামেরা নিয়ে যদি বলি iQOO Z9X এর রিয়ারে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করেছে মেইন ক্যামেরা হিসেবে এবং এটার সাথে কিন্তু আমরা 2 মেগাপিক্সেলের আরো একটি শুটার পাবো। আর সেলফি ক্যামেরা হিসেবে iQOO Z9X এর ফ্রন্ট ফেসিং এ 8 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাটারি দিক থেকে কিন্তু Xiaomi থেকে iQOO Z9X একটু এগিয়ে আছে, আমরা কিন্তু এই ফোনটিতে 6000 mAh একটি ব্যাটারি পাচ্ছি আর সাথে কিন্তু 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে। এই লিস্টের তৃতীয় ফোনটি যেটি আছে সেটি নিয়ে একটু কথা না বললে নয়। আমরা কিন্তু রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে Itel S25 Ultra যে ফোনটি এসেছিল সেটি নিয়ে খুব বেশি একটা হাইপ দেখতে পাচ্ছিলাম। আর এটা আসলে কারণ আছে, সেটা কিন্তু Samsung এর S25 Ultra যে মডেলটি আছে এটার সাথে কিন্তু Itel S25 Ultra যে ব্যাক ডিজাইন সেটা কিন্তু আসলে পুরোপুরি বলা চলে না, মোটামুটি 90% মিল ছিল। তো এই কারণে কিন্তু আসলে মানুষ এটাকে মিম হিসেবে বলেন বা আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখছিল। ব্যাক ডিজাইন কিন্তু মোটামুটি সেম হলেও Itel S25 Ultra কিন্তু আরো কিছু ইউনিক জিনিস এখানে দিচ্ছে। আমরা কিন্তু এই বাজেট রেঞ্জে আমরা এই ফোনটিতে আসলে কার্ভ ডিসপ্লে পাচ্ছি, সাথে কিন্তু ফোনটি অনেক স্লিম। এই প্রাইস রেঞ্জে কিন্তু 6.78 ইঞ্চের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সাথে 120 হার্জ এর রিফ্রেশ রেট দেখতে পাই, একটু বেশ অবাক করার মতোই বিষয়। আর এটাতে কিন্তু আমরা আসলে 1400 নিটস এর পিক ব্রাইটনেসও পাচ্ছি। Itel S25 Ultra তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisocket T620 যে প্রসেসর আছে সেটি। এই প্রাইস রেঞ্জে কিন্তু এই প্রসেসরের চাইতে আরো ভালো মানের প্রসেসর ইউজ করা যেতে পারতো। আর ওভারঅল পারফরম্যান্স কিন্তু ঠিক থাকলে গেমে কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে থাকবে এই ফোনটি। ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি আছে, সাথে কিন্তু আমরা 18 ওয়াটের চার্জার পাবো।
আমাদের ভিতরে অনেকে আছে যারা কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন খুবই পছন্দ করে, আবার অনেকে আছে একটু ভয় পায়, যেহেতু আসলে এটা হাত থেকে পড়ে গেলে কিন্তু খুব ভেঙে যাওয়ার একটা হাই চান্স থাকে। তো যারা মোটামুটি আসলে অল্প বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি আসলে একটি বেস্ট ডিল হতে পারে। 20,000 টাকা বাজেট নিয়ে কথা বলছি আর এখানে স্যামসাং এর কোনো ফোন থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতি বছরে আসলে 20,000 টাকা বলেন বা এর আশেপাশে বাজেটে বেশ ভালো মানের কিছু স্মার্টফোন দেখতে পাই স্যামসাং এর পক্ষ থেকে। তো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং এর একটি ফোন রেখেছি, সেটা হচ্ছে স্যামসাং A16 4G। 19 থেকে 20,000 টাকার ভিতরে আপনার মার্কেটে এই ফোনটি আনঅফিসিয়াল ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে কিন্তু স্যামসাং A16 4G ফোনটিতে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। তবে হ্যাঁ, এখানে আমরা একটু কমতে দেখতে পাচ্ছি রিফ্রেশ রেটে। আমরা কিন্তু বাকি যে তিনটি ফোনটিতে আসলে মোটামুটি 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছিলাম, সেখানে এই ফোনটিতে আমরা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি। প্রসেসর হিসেবে এই ফোনটিতে Helio G99 প্রসেসর ইউজ করা হয়েছে। আমরা কিন্তু আসলে কিছুক্ষণ আগেই যখন Xiaomi নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে Redmi 14 4G যে ফোনটি আছে সেখানে কিন্তু আমরা Helio G99 Ultra যে প্রসেসর আছে সেটা দেখতে পাচ্ছিলাম। তবে হ্যাঁ, G99 বলেন বা G99 Ultra বলেন, এই দুইটার পারফরমেন্স কিন্তু আসলে মোটামুটি কাছাকাছি, খুব বেশি ডিফারেন্সিয়েশন এখানে নাই। ক্যামেরা হিসেবে কিন্তু আমরা এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেখতে পাচ্ছি, আর হ্যাঁ, এটার সাথে কিন্তু আরো দুইটি শুটার আছে, যেটার একটা কিন্তু হচ্ছে আলট্রা ওয়াইড শুটার। এখন পর্যন্ত যে চারটি ফোন নিয়ে আমি আলোচনা করলাম সেখানে কিন্তু আমরা একমাত্র স্যামসাং ফোনটিতে আসলে আলট্রা ওয়াইডের একটি সেন্সর পাচ্ছি। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাটারি হিসেবে কিন্তু 5000 mAh এর ব্যাটারি পেলেও এই ফোনটিতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে কিন্তু আমরা এই ফোনের বক্সের সাথে কোনো চার্জার পাবো না। আমরা হ্যাঁ, একটা কেবল পাবো, বাট কোনো চার্জার কিন্তু পাচ্ছি না। সো আপনাকে কিন্তু এই ফোনটিকে চার্জ দেওয়ার জন্য আলাদাভাবে একটা চার্জার কিনে নিতে হবে। চলে আসলাম আমরা এই লিস্টের একেবারে লাস্টের ফোনটিতে। তো এই ফোনটিতে আসলে সর্বশেষ রাখার একটা কারণও আছে। সাধারণ ইউজারদের বাইরেও কিন্তু আমরা এমন কিছু ইউজার দেখতে পাই যারা আসলে মোটামুটি ইউনিক কিছু টাইপের ফোন ইউজ করতে পছন্দ করেন। তো আমি তাদের কথা চিন্তা করে আসলে এই লিস্টটিতে এই ফোনটি সবার শেষে রেখেছি। আমি কিন্তু কথা বলছি নাথিং ফোনের নাথিং CMF ফোন 1 নিয়ে। নাথিং ফোন কিন্তু মার্কেটে আসার পর থেকে মোটামুটি তাদের প্রত্যেকটা ফোনে আসলে ইউনিক কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করে। তো আমরা কিন্তু আসলে এই ফোনটিতে, অর্থাৎ নাথিং ফোনের যে CMF ফোন 1 আছে, এটাতে কিন্তু আমরা আসলে ইউনিক কিছুই পাচ্ছি। আমরা সচরাচর যে ডিজাইনগুলো আসলে দেখি তার বাইরে এখানে ডিজাইন করা হয়েছে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু এই ফোনটিতে আসলে এই কভার টভার চেঞ্জ করার মতো ঝামেলা পাচ্ছি না। কারণ এটার সাথে কিন্তু আমরা এক্সট্রা কিছু ব্যাক সাইড পাবো, যেটা আসলে আপনি চাইলে এটা স্ক্রুটা খুলে আবার নতুন করে একটা ব্যাক সাইড লাগাতে পারবেন। যদিও এই ফোনটির বাজেট কিন্তু 20,000 টাকার একটু উপরে চলে যাবে, আমরা কিন্তু এই ফোনটির 128 জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেটা মোটামুটি 23,000 টাকার কাছাকাছি পেয়ে যাবো। ডিসপ্লে হিসেবে কিন্তু CMF ফোন 1 এ 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ পাচ্ছি। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আমরা পিক ব্রাইটনেস হিসেবে 2000 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছি। প্রসেসর হিসেবে নাথিং ফোনের CMF ফোন 1 এ কিন্তু আমরা MediaTek Dimensity প্রসেসর পাচ্ছি, সেটা হচ্ছে MediaTek Dimensity 7300 যে প্রসেসর আছে সেটি। আমি যদি ওভারঅল আসলে পারফরম্যান্সের কথা চিন্তা করি এবং আমি বাকি যে চারটি ফোনের কথা বলছি সেই চারটি ফোনের সাথে যদি তুলনা করি, সেই দিক দিয়ে কিন্তু আসলে এই MediaTek Dimensity 7300 যে প্রসেসর আছে সেটা কিন্তু এগিয়েই থাকবে। সেটা আপনি গেমিং এর কথাই বলেন বা ব্যাটারি ইউজের কথাই বলেন, অন্যান্য চারটি ফোন থেকে কিন্তু আসলে এই প্রসেসরটা পারফরম্যান্সের দিক থেকে একটু এগিয়ে আছে। প্রাইসের দিক থেকে কিন্তু আসলে অন্য বাকি চারটি ফোন থেকে এখানে একটু বেশি প্রাইস আপনাকে দিতে হচ্ছে 2-3 হাজার টাকা মতো। তো আমার মনে হয় যে আসলে এই প্রাইস রেঞ্জে কিন্তু যে 2,000 টাকা আপনি বেশি দিচ্ছেন, এই ফোন কিন্তু আপনার সেই ওভারঅল পারফরম্যান্স দিয়ে সেই ব্যাপারটা আসলে পুষায় দেবে। মেইন ক্যামেরা হিসেবে আমরা এই ফোনটিতে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা পাবো, সাথে কিন্তু 2 মেগাপিক্সেলের আরো একটা শুটার আছে। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ক্যামেরা দিক দিয়ে কিন্তু বেশ কয়েকটা ফোনের থেকে এই ফোনটি একটু এগিয়েই থাকবে। আর হ্যাঁ, আমরা কিন্তু এই ফোনটিতে ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। 20,000 টাকা বা তার আশেপাশে বাজেটে যদি আমরা ওভারঅল পারফরম্যান্সের কথা চিন্তা করি, সেই দিক দিয়ে কিন্তু আপনারা আসলে এই ফোনটিকে আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। আমি কিন্তু এই ভিডিওতে আজকে মোটামুটি 20,000 টাকা বা তার আশেপাশে যে বাজেট আছে এই বাজেটের কথা চিন্তা করে পুরো মার্কেট থেকে আসলে আপনাদের জন্য কোন 5টি ফোন বেস্ট হতে পারে সেটি নিয়ে আসলে আলোচনা করেছি এবং সেখান থেকে বেস্ট 5টি ফোন আপনাদের জন্য আমি বাছাই করেছি। এখানে আমি যে 5টি ফোন নিয়ে কথা বলেছি, আপনাদের আসলে চাহিদার সাথে যে ফোনের স্পেসিফিকেশন ম্যাচ হবে আপনারা কিন্তু সেই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখবেন আশা করছি। আর হ্যাঁ, এর বাইরে যদি আসলে কোনো ফোন নিয়ে কোনো ইনফরমেশন আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।